আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এনিমে অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাওয়া এক অসাধারণ এনিমে। কাহিনীটা শুরু হয় 3 বছর আগের একটা দ্বীপকে দেখানোর মাধ্যমে। সে দ্বীপের মধ্যে পিঁপড়ার মতো দেখতে অনেকগুলো মনস্টার আক্রমণ করেছিল। সেই দ্বীপের পাশে থাকা শিপে ভাইস ক্যাপ্টেন তার ক্যাপ্টেনকে বলে যে ক্যাপ্টেন, আমাদের কিছু করতে হবে। এর উত্তরে ক্যাপ্টেন বলে যে আমরা এ ব্যাপারে কিছুই করতে পারবো না, এই কাজটা শুধু করতে পারবে উপরের লেভেলের হান্টাররা। পরের সিনে দেখা যায় কিছু হান্টার সেই দ্বীপে পৌঁছে গেছে সেই মনস্টারদের মারার জন্য, তবে তারা কিছুতেই সেই মনস্টারদের মারতে পারছে না। তারা বুঝতে পেরেছে যে এই কাজটা করার জন্য উপরের র্যাঙ্কের হান্টার দরকার। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় এস র্যাঙ্ক হান্টারদের। তারা এসে সেই মনস্টারদের মারতে থাকে। কিছুক্ষণ পরে সেখানে সাদা রঙের আরো কিছু বিশাল এবং পূর্বের মনস্টারদের থেকে খুবই শক্তিশালী মনস্টার চলে আসে। তবে এস র্যাঙ্কের হান্টার তাদের নিজস্ব শক্তি ব্যবহার করে সে সকল মনস্টারদের হারিয়ে দেয়। হান্টারদের এই বিজয়ের 10 বছরেরও আগে এই দুনিয়ার সাথে অন্য এক দুনিয়া যুক্ত হওয়ায় অনেক গেট দেখা গিয়েছিল। সেই গেটের ভিতর অনেক ধরনের মনস্টার থাকতো যাদের উপর সাধারণ অস্ত্র কোনো কাজেই আসতো না। তবে কিছু লোক তাদের সাথে যুদ্ধ করার জন্য নিজেদের শক্তিশালী করতে পেরেছিল, তাদের হান্টার বলা হয়। তারা কতটা শক্তিশালী সেটার উপর ভিত্তি করে তাদের বিভিন্ন র্যাঙ্কে ভাগ করা হয়েছিল। র্যাঙ্ক অনুযায়ী সবচেয়ে শক্তিশালী ছিল এস র্যাঙ্ক হান্টাররা। এর পরবর্তী ধাপে ছিল এ, বি, সি ও ডি র্যাঙ্কের হান্টারগুলো এবং তাদের মধ্যে সবচেয়ে কম শক্তিশালী ছিল ই র্যাঙ্ক হান্টার। এর পরবর্তী সিনে বর্তমান সময়কে দেখানো হয়। এখানে দেখা যায় একটা শহরের অন্য দুনিয়ার গেট খুলেছে, তাই অনেক হান্টার সেখানে এসেছে সেই গেটের ভিতরে থাকা মনস্টারদের হান্ট করার জন্য। আসলে এসব গেটের ভিতরে ডানজন থাকে যেখানে অনেক মূল্যবান ধাতু পাওয়া যায় এবং সেগুলোর জন্যই হান্টাররা এসব ডানজনে রেড করে। তো যেখানে গেট খুলেছিল সেখানে তখন এন্ট্রি হয় সোলো লেভেলিং এর মেইন ক্যারেক্টার জিনভু সাং এর। সবাই তাকে দেখে তার অবস্থা জিজ্ঞেস করে। এসব দেখে একজন হান্টার তার সিনিয়রকে জিজ্ঞেস করে যে সে কি অনেক উপরের র্যাঙ্কের হান্টার নাকি। সিনিয়র তাকে বলে যে না, সে সবচেয়ে নিচের র্যাঙ্কের হান্টার। সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। তখন সেখানে জিনভু এর পরিচিত একটা মেয়েকে আমরা দেখতে পাই যার নাম হলো জুহি। জুহি তাকে বলে যে তোমার চেহারায় কি হয়েছে। তখন জিনভু বলে যে এটাই যেটা সবসময় আমার সাথে হয়। মূলত জিনভু অনেক উইক হওয়ায় রেড করার সময় প্রায় সে আহত হয়। এরপর সেই মেয়েটি তাকে আরো জিজ্ঞেস করে যে সে তো হাসপাতালে ভর্তি ছিল। তখন জিনু বলে যে যখন রেড করতে গিয়েছিল তখন সে আহত হয়েছিল, যার কারণে সে হাসপাতালে ভর্তি ছিল। জিনু আরো বলে যে তাদের সাথে কোনো হিলারও নেওয়া হয়েছিল না, এ কারণে সে আরো বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। মূলত রেড করার সময় অন্য হান্টাররা আহত হলে হিলাররা তাদের আঘাতকে ঠিক করে দেয়। জুহি তার কাছ থেকে আরো কিছু জানতে চায়, তবে জিনু বলে যে তারা হয়তো রেডের জন্য বের হয়ে গেছে। এটা বলে জিনু উঠে পড়ে। পরবর্তী সিনে টিমের লিডারকে দেখানো হয়। তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল তাদের লিডার। পরবর্তীতে তারা এক এক করে ডানজনে যেতে থাকে। একজন হান্টার জিন্নুকে বলে যে আমাদের পিছনেই থেকো, না হলে আবার হাসপাতালে যেতে হবে। তখন জুহি তাকে আশ্বাস দিয়ে বলে যে চিন্তা করো না, সবকিছু ভালোই হবে। জিনুয়ের কাছে শুধু একটা ছুরি আছে যার ভেতরে খুব কম পরিমাণে জাদু আছে, কারণ তার কাছে টাকা কম থাকায় শুধু এটাই কিনতে পেরেছে। এইবার কিছু করবই সেটা ভেবে ডানজনের ভিতরে চলে গেল। অন্য সিনে একটি অর্গানাইজেশনকে দেখানো হয়। সেই অর্গানাইজেশনের চেয়ারম্যান বলে যে ডানজন থেকে পাওয়া এসব অ্যাসেন্স স্টোনস বিক্রি করেই তো আমরা বেঁচে আছি। অ্যাসেন্স স্টোন শুধু উপরের র্যাঙ্কের মনস্টারদের হারিয়ে পাওয়া যায়, আর ডানজন এর মানা স্টোন তো পাওয়াই যায়। এগুলো অনেক বিশুদ্ধ এবং সরকার এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা ভাবছে। এইদিকে জিনু ডানজনের ভিতরে ঢুকে ছোট একটা মনস্টারকে কোনো মতে হারাতে সক্ষম হয়, তবে অন্য আরেকটি তার উপর আক্রমণ করে। তখন নিজেকে রক্ষা করতে গিয়ে তার একমাত্র ছুরিটি ভেঙে যায়। তখন অন্য এক হান্টার এসে এই যাত্রায় জিনুকে বাঁচিয়ে নেয় এবং জুহি তাকে হিল করা শুরু করে। এদিকে হান্টাররা সেই ডানজনের বসকে হারিয়ে দেয়। সেখান থেকে তারা বেশি লুট পায় না, কারণ এটা ছিল নিচু স্তরের ডানজন। কিছুক্ষণ পর তাদের টিমের একজন জানায় যে সেখানে একটা লম্বা কেভ আছে, এটি ছিল আরেকটি প্রাচীন ডানজন। তখন একজন বলে যে নিশ্চয় এর ভিতরে অনেক মূল্যবান এসেন্স স্টোনস এবং লুট পাওয়া যাবে, তাই সে এর ভিতরে যেতে চায়। কিন্তু তাদের লিডার বলে যে এটা অনেক বিপজ্জনক,
বিপজ্জনক, তাই আমাদের উচিত হেডকোয়ার্টারে এ বিষয়ে আগে জানানো। এই কথা শুনে একটি হান্টার বলে, আমরা যদি তাদের জানাই তাহলে ততক্ষণে অন্য কেউ এসে এসব নিয়ে চলে যাবে। এই কথা শুনে লিডার বলে যে ভোট করা যাক। ভোটে 6 জন যেতে চায় এবং 6 জন যেতে চায় না, শুধু জিন্নু বাকি ছিল ভোট দেওয়া থেকে। তখন লিডার তাকে জিজ্ঞেস করে যে সে যেতে চায় কিনা। তখন জিন্নু রাজি হয়ে যায়, কারণ তার বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তার মায়ের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন, বোনের পড়াশোনার জন্য টাকার প্রয়োজন। পরবর্তী সিনে দেখা যায় তারা সবাই ডানজনের ভিতরে সেই কেভের ভিতর দিয়ে যাচ্ছে। ভিতরে যাওয়ার সময় জিন্নু জয়ী এর কাছে ক্ষমা চায় তার ভেতরে আসার পক্ষে ভোট দেওয়ার জন্য। তখন জয়ী রেগে যায়, বলে এসব ঝুঁকিপূর্ণ কাজ করার প্রয়োজন কি? একটু আগেই যদি আঘাতটা একটু উপরে লাগতো তাহলে আমিও কিছু করতে পারতাম না। এখানে আমরা বুঝতে পারি যে জয়ী জিন্নু এর জন্য অনেক চিন্তা করে। 40 মিনিট হাঁটার পর তারা অবশেষে একটা বিশাল বড় দরজা পায়। তারা যখন ভিতরে যায় তখন সেখানকার আগুন জ্বলে ওঠে। সেখানে অনেক বড় বড় ও ভয়ঙ্কর স্ট্যাচু দেখে। সেখানে একটা উঁচু বোর্ড সহ দাঁড়িয়ে ছিল একটা স্ট্যাচু। সেই বোর্ডে সেখানকার কিছু নিয়ম লেখা ছিল। নিয়মগুলো হলো মূর্তির সেবা করো, তার প্রশংসা করো, নিজেদের বিশ্বাস প্রমাণ করো। যারা এইসব নিয়ম অমান্য করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। জুহি জিন্নুকে তখন বলে যে ওই বড় মূর্তিটা আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু জিন্নু বলে যে এটা হয়তো মনের ভুল। একটু পর তারা বুঝতে পারে যে যে দরজা দিয়ে তারা ভিতরে এসেছিল সেটা লক হয়ে গেছে এবং তারা ভিতরেই আটকা পড়ে গেছে। এটা দেখে একজন হান্টার সেখান থেকে বাইরে বেরোতে চায়, কিন্তু দরজার পাশে থাকা দুইটা মূর্তির মধ্যে একটা তাকে তখনই মেরে ফেলে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। যে হান্টারটা মারা গিয়েছিল তার র্যাঙ্ক ছিল ডি র্যাঙ্ক, তবুও সে এত সহজেই মারা গিয়েছে। এটা দেখে জিনভু বুঝতে পারে যে সে তো তাদের মধ্যে সবচেয়ে উইক, তার কি হবে। তখন সে ফ্ল্যাশব্যাক দেখতে পায় যে এর আগেও অনেক বিপদে পড়েছিল সে, কিন্তু এবারের বিপদ আগের বিপদগুলো থেকে অনেক আলাদা। এগুলো ভাবতে ভাবতেই সেখানে থাকা বড় মূর্তিটা তাদের ওপর আক্রমণ করে। তারা কোনো রকমে এর থেকে বাঁচতে পারে। জিন্নু এসব দেখে ভাবে যে এখন তারা মরতে যাচ্ছে। এর মাধ্যমেই সোলো লেভেলিং এর প্রথম এপিসোড শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডে কি হয়েছিল তা জানতে চাইলে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আমি দ্রুত এরপরের এপিসোড নিয়ে আসবো। それらが結ばれるのは信